বলছি যে মৃত্যু পতক্ষায় কান্না, আমেরিকা ভারত একাট্টা, বিদায় ইউনূস। তাকে তো বিদায় নিতেই হবে। ইলেকশন যদি হয় তাহলে তো নিতেই হবে, ইলেকশন না হলেও তাকে বিদায় নিতে হবে, কারণ বাংলাদেশে আমার আজকে আপনার সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে এই সরকারের দম ফুরিয়ে গেছে। আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস সরকার এখন কোন সুতার উপরে অবস্থান করছে? দেখুন, যত যাই হোক এই সুতাটা কিন্তু ওয়াশিংটন। কারণ একটা জিনিস যেন আমরা ভুলে না যাই, সেটা হচ্ছে যে ইউনূস তিনি একজন অন্তর্বর্তীকালীন সরকার। তিনি তো অনেককাল আগে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে আমি কেয়ারটেকার নই, ফলে আমি সংবিধান দ্বারা বাধ্যবাধকতা আমার কোনো নেই। এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তী সরকার স্বাভাবিক সরকারের মতো কাজ করবে। এই সরকারই ধরুন জাপানের সঙ্গে চুক্তি, আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য ইউনূসের লোকজন তারা ওয়াশিংটনে রয়েছে, চুক্তি স্বাক্ষরও হয়ে যেতে পারে, একটা ইন্টারিম এগ্রিমেন্ট, যেরকম ভারতের সঙ্গে একটা হয়েছে ইন্টারিম এগ্রিমেন্ট, সেরকম একটা ইন্টারিম এগ্রিমেন্ট করলেও করতে পারে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তার বাণিজ্যিক স্বার্থটাকেই প্রধান হিসেবে দেখেন। তিনি, আমার মনে হয় না, আমি এখনো এমন তার রাষ্ট্রদূতেরা যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন, এটা ঠিকই, নিশ্চয়ই তাদের উপর ম্যান্ডেট আছে কিছু, কিন্তু ট্রাম্প নিজে এখনো তিনি নির্বাচনের সময় যে মন্তব্য করেছিলেন বা তারপরে যে মন্তব্য করেছিলেন, যে তারপরে ইউনূস আসার পর যে হিন্দুদের বিরুদ্ধে যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে তিনি সোচ্চার ছিলেন। তুলসী গাবার্ড তিনি এসে মন্তব্য করেছিলেন, ভারতে এসে মন্তব্য করেছিলেন, কিন্তু ইদানিংকালে সেরকম কোনো মন্তব্য বাংলাদেশ নিয়ে আমরা দেখছি না খুব একটা। ফলে এখন তার যাবতীয় লক্ষ্য, আমেরিকার লক্ষ্য কতটা ইউনূসকে নিয়ে সন্দেহ আছে। আর ইউনূস মরিয়া হয়ে ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করে যায়, কিন্তু ট্রাম্পের সকলেই জানেন যে ট্রাম্প অতীত ইতিহাস ভোলেন না। তার বিরুদ্ধে হিলারি ক্লিন্টনকে যেভাবে মদত দিয়েছেন ইউনূস, তার গ্রামীণ ব্যাংকের টাকা রোজগার করে সেই টাকা তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছেন, যেটা আমেরিকার সাংবাদিকরাই প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমসে। তার একটা একটা আনুষ্ঠানিক তিনি খণ্ডন করেছিলেন ঠিকই, কিন্তু এটা সকলেই জানে যে হিলারি না হলে ক্লিন্টন ফাউন্ডেশন নির্বাচনের পরও তাকে সম্বর্ধনা দিয়েছে। তিনি যে তাদের লোক এ বিষয়ে তো কোনো স্পষ্ট কোনো এই নিয়ে কোনো দ্বন্দ্ব থাকা উচিত না। এখন অনেকেই বলছেন 12ই ফেব্রুয়ারি পরটাকে যেতে হবে। এখন যে প্রশ্নটার উত্তর পাওয়া যাচ্ছে না, এই প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনটা শুধু নির্বাচন নয়, এই নির্বাচনের সঙ্গে একটা গণভোট আছে। এখন এই গণভোটের তাৎপর্য কি, সেটা হলে কি দাঁড়াবে, এটা সব থেকে ভালো আইনজীবীরা বলতে পারবেন, কিন্তু সংবিধান বিশেষজ্ঞরা বলবেন। রেওয়ান সোহাগ চৌধুরী প্রশ্ন তুলেছেন, কিন্তু তিনি এইটার সকলে দেখছেন যে একটা 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেখানে স্পিকার হবেন, ডেপুটি স্পিকার হবেন, সবই কথা ঠিক, কিন্তু আসল কথা হচ্ছে গোটা যে ইমপ্লিমেন্টেশন যেটা হবে, অর্থাৎ যে সংস্থা, সেটা কে করবে? সেটা নির্বাচিত সাংসদরা করবেন। তো নির্বাচিত সাংসদরা করলে তাদের এটা প্রথম করতে হবে যে 180 ওয়ার্কিং ডেজ এর মধ্যে, কারণ ছুটির দিন যদি ধরেন তাহলে সেটা হয়ে যায় 270, 3 মাস বাংলাদেশের ছুটি, শুক্র শনি যেরকম ছুটি আছে, এগুলো ছাড়াও যে ছুটি, যেমন ঈদের ছুটি ইত্যাদি ছুটি, সবাই বরাতের ছুটি তো গেল কয়েকদিন আগে, এরকম আরো অনুষ্ঠান আছে, এইসব ছুটি ধরে ব্যাপারটা কিন্তু দাঁড়াবে 180, 270 দিন। সেই ততদিন ইউনূস থাকবেন না, চলে যাবেন। এখন প্রেস সেক্রেটারির একটা প্রেস কনফারেন্স দেখলাম, তিনি বলেছেন যে 3 দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করা হবে। কাকে হস্তান্তর করা হবে? যিনি জিতবেন কি তাকে, তার কথাই মেন করছেন আর কি। সেই হস্তান্তর করার পর ইউনূসের অবস্থান কি হবে? তাকে দেখে তো মনে হয় তিনি খুব নিশ্চিত তিনি তো শপথে বহাল থাকছেন, তিনি চলে যাচ্ছেন, ব্যাগ গুছিয়েছেন, এরকম কোনো খবর এখন আমরা পাই, এখনো জানি না। ফলে তিনি কিভাবে, তিনি তো ঘোষণা করেছিলেন মার্চে জাপান যাবেন ইউনূস, সেটা তিনি, কেউ সাংবাদিক কেন প্রশ্ন করেনি যে ইউনূসের শপথটা বহাল আছে না ওটা পরিবর্তিত হয়েছে, নাকি জাপানের সঙ্গে এফটি হয়ে যাওয়ার কারণে আর ওটা যাওয়ার প্রয়োজন নেই। এফটি এর জন্য তো নয়, উনি তো অন্য ধরনের চুক্তি করতে চাইছিলেন, সেটা এমপ্লয়মেন্ট, বাংলাদেশিদের তিনি বিভিন্ন জায়গায় কাজের সূত্র যোগাযোগ, যে ব্যবসাটা নতুন উনি খুলেছেন গ্রামীণ ব্যাংক ছাড়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে লোক অ্যাপয়েন্ট করা, এবং দেখবেন যে ফলে এটা যেমন একটা, কিন্তু আমার কাছে যেটা শুনছি যে যেমন করেই হোক, আওয়ামী লীগ এই যেমন করেই হোক, বিএনপি বিশেষ করে তারা চাইছে নির্বাচনটা যেন তেন প্রকার হয়ে যাক। তারা যদিও মুখে বলেছেন হ্যাঁ ভোটে ভোট দিতে,
কিন্তু আমার সন্দেহ আছে। আমি বিএনপি দলের অন্য অনেক নেতার কাছ থেকে শুনতে পাচ্ছি যে তারা কিন্তু না ভোটের জন্যই প্রস্তুতি নিচ্ছেন। না ভোট যদি জয়ী লাভ করে, এটা নিশ্চিত ইউনূসকে তাহলে বিদায় নিতে হচ্ছেই। হ্যাঁ ভোট জিতলে আদৌ বিদায় নেবেন কিনা, এই একটা ডাউট আছে। এখন বিভিন্ন জায়গায় যেসব আওয়ামী লীগের নেতা কর্মী গ্রামাঞ্চলে রয়েছেন, নেতারা তো পালিয়ে আছেন। অনেকে যেমন প্রশ্ন করছেন, বলছে যে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগ ভোট দেবে কাকে, বিএনপি না জামায়াতকে, এরকম আর কি চলছে কথাবার্তা। এখন ধরুন গোপালগঞ্জে যে শেখ হাসিনার সিটে যিনি বিএনপি প্রার্থী, তিনি জয়লাভ করবেন কার ভোটে? আওয়ামী লীগের কর্মীদের ভোটে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোনো ডিল আছে কি বিএনপির সঙ্গে? সেটা জানা যায়নি প্রকাশ্যে। এখন বিএনপি সেক্ষেত্রে যদি না ভোট করায়, এবং সেক্ষেত্রে এরা গিয়ে কিন্তু না ভোট দেবেন যদি জোর করে ভোটে কোনো কারচুপি না হয়ে থাকে। এই না ভোটটা সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেলে কিন্তু ইউনূসের পক্ষে থাকা মুশকিল হয়ে যাবে। কিন্তু ইউনূস চাইছেন হ্যাঁ ভোটটা যেমন করে হোক করাতে, তাতে তার মানে বিদায় নেওয়ার পালাটা কিন্তু বিলম্বিত হতে পারে। তাকে যেতে হবেই, কিন্তু বিলম্বিত হবে। কিভাবে যাবেন কেউ জানে না। এমনকি যে তিনি চান রাষ্ট্রপতি হতে, যেহেতু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে, রাষ্ট্রপতি সাংবিধানিক বহু পদে নিয়োগ করবেন। বহু যে একটা দেখুন গোলমাল, যেটা বাংলাদেশের মানুষ বুঝছেন কিনা আমি জানি না। সাধারণ মানুষ তো জুলাই সনদ পড়ে রাখেন, তারা ব্রডলি জানেন যে শেখ হাসিনার সময়কার যে সমস্ত নিয়মকানুন বদলে দেওয়া হবে, এইটুকুই জানেন। বহু সনদের বহু বিষয় আছে, সব বিষয়ে কিন্তু বিএনপি হ্যাঁ বলে, অনেক বিষয় দ্বিমত আছে তাদের। তাহলে কিন্তু ভোট ব্যালটে আছে 4টি ধারা, 4টি ধারাকে মার্চ করে দেওয়া হয়েছে জুলাই সনদ অনুসারে। এটা জুলাই সনদে যে সমস্ত ধারায় বিএনপি বিরোধিতা করেছে, সেই সনদগুলোকে তারা ভোট দেবে কি করে? ভোট তো দেবে না। এখন এই যে জটিল যে প্রশ্নটা আসছে, যে ফলে যে ভোট হবে কি হবে না, এই প্রশ্নটা তো আমি তো বলেছি, বারবার বলছি, ভোট হয়তো যেমন করেই হোক করানোর চেষ্টা চলছে, কিন্তু 11 তারিখ রাত পর্যন্ত সংশয়টা আছে। কেউ কেউ বলছেন যে আগামীকাল থেকে আরো কিছু লোকজন রাস্তায় নামবেন, আপনাদের চিটাগাং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। শেখ হাসিনা নাকি বিদেশিদের হাতে সব তুলে দিচ্ছিলেন, বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। এ ব্যাপারে শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন, তারা কি করবেন ভোটে? দাদা একটা ডেভেলপমেন্ট আছে। একটু আগে আমরা জানতে পেরেছি যে এই সরকারের বিডার চেয়ারম্যান আশিকুর রহমান, তিনি ঘোষণা করেছেন যে নিউ মেরিন টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে এই মুহূর্তে এই সরকার চুক্তি করছে না, তারা এই জায়গা থেকে ব্যাকফুটে এসছে। এই ঘোষণাটা একটু আগে দিয়েছে, আমি জানি না এটা কতটা বাস্তব, কিন্তু ঘোষণাটা এসছে, আমরা মিডিয়া মাধ্যমেই জেনেছি যে তারা এই চুক্তিটা এই সরকার করছে না, এরকম ঘোষণা দিতে বাধ্য হয়েছে। আমি তথ্যটা আপনাকে জানিয়ে রাখলাম আর আপনার আলোচনার সুবিধা। হ্যাঁ, না ঠিক কথা, এটা আমি জানতাম না। যদি এটা পিছিয়ে আসেন তারা, এবং যখন শ্রমিকদের যে আন্দোলন চট্টগ্রামে বন্দরের, এবং তারা তো কোনো কারণেই সমঝোতা করছেন না, তারা কেউ শেখ হাসিনা পন্থী এরকম কোনো ব্যাপার নয়, তাদের এটা রুটি রুজি জীবিকার ব্যাপার ছিল। ফলে এখন যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে এটা বিদেশিদের হাতে দেবেন না, তাহলে শ্রমিকদের একটা বড় জয় এবং ইউনূসের একটা বড় পরাজয়। তার জন্য ইউনূসকে কি খেসারত দিতে হবে আমি জানি না। তিনি অন্য কোনো ধরনের চুক্তি অনুসারে আগাম টাকা পয়সা নিয়ে রেখেছেন কিনা আমি জানি না, সেগুলো ফেরত দিতে হতে পারে। তিনি অবশ্য টাকা আগাম নিলে ফেরত দেন না সাধারণত। বাংলাদেশের ব্যাংকে 400 কোটি টাকা আজ পর্যন্ত ফেরত দেন, তাই না? তিনি ঋণ নিয়েছে, শেখ হাসিনা পাইয়ে দিয়েছিল ঋণ, সেই ঋণ কিন্তু ফেরত দেননি। ঋণ খেলাপি ইউনূস, নিজেই ভোটে দাঁড়ালে কিন্তু ভোটের নমিনেশন তার বাতিল হতো। ফলে রাষ্ট্রপতি পদে দাঁড়ালেও কিন্তু নির্বাচন বাতিল হতে পারে যদি ওই ঋণটা জমা না দেন, শোধ না করেন ব্যাংকে। এরকম একটা পরিস্থিতিতে নিঃসন্দেহে বাংলাদেশ, আমরা একটা বিচিত্র রাষ্ট্র, যে এখানে আমি বারবার বলি খুব সহজ কথায় যে 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 সর্বত্র হয়। বাংলাদেশে কি হয় বলা মুশকিল, 0 হতে পারে, 6 হতে পারে, 22 হতে পারে। ফলে এই বাংলাদেশের ব্যাপারটা মানে খুব বিচিত্র ধরনের কাণ্ড হবে আর কি। এখন দেখা যাক আপনার শেষ পর্যন্ত কি দাঁড়ায় আর কি। আমরা আমি জানি না। আজকে শুনেছি, আমি খবর নিচ্ছিলাম বাংলাদেশের ঢাকার রাস্তার খবর, আমাকে একজন জানালো রবিবার, আজকে তো বোধহয় আপনাদের প্রথম কাজের দিন, কিন্তু ঢাকার রাস্তা আমি শুনেছি নাকি খুবই শুনশান, ফাঁকা, এবং বিশেষ মানে লোকজন রাস্তায় নামেনি, ভয়ে হয়তো নামেনি, ভীত সন্ত্রস্ত হয়ে আছে মানুষ। জোর কদমে ঢাকা কেন্দ্রগুলোতে প্রচার চলছে, এরকম কোন ছবি আমি এখনো দেখিনি।
আজকে আজকে একটু একটু পার্থক্য, তারেক রহমান তিনি ঢাকায় সমাবেশ তার নির্বাচনী প্রচারগুলো করছেন, তার নিজের নির্বাচনী এলাকা যেখানে তিনি বড় হয়েছেন ক্যান্টনমেন্টে, তার আশেপাশে তিনি প্রচার করেছেন। আর এটা হয়েছে ভীতির জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যাবেন কিনা, গেলে কি হবে, না গেলে কি হবে, না গেলে ফেসিবাদ হয়ে যাব কিনা, এইরকম একটা জায়গায় মানুষকে কৌশলী হতে হচ্ছে যে ঠিক আছে আমার ঘরে 4টা ভোট আছে, আচ্ছা 2টা যাবে আর 2টা যাবে না, কিন্তু নিশ্চিন্তে ভোটে যাবে এইটা কেউই ভরসা করতে পারছে না। দাদা আমি একটা কমেন্ট দেখছিলাম, একজন মন্তব্য করেছেন যে মেটিকুলাস ডিজাইনে ভোট হবে, জামাত এবং এনসিপি ক্ষমতায় আসবে, ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে। আমি এই বিষয়ে আপনার মনোযোগ দিচ্ছি, আমি আর ভিন্ন বিষয়ে যাচ্ছি। আমরা খবরে জানতে পারলাম যে আমেরিকা ওই মিয়ানমারের ত্রাণ সহায়তার জন্য $121 বিলিয়ন বরাদ্দ করেছে, যেটা ভারত এবং থাইল্যান্ড দিয়ে তারা সেখানে পাঠাবে। তার মানে বাংলাদেশ শিশুদের তার আগ্রহ হারিয়েছে কি যে এদিক দিয়ে করিডোর না করতে পারা, আমাদের সেনাবাহিনীর অবস্থান, মানুষের অবস্থান, যেহেতু করিডোর দিক দিয়ে তার হবে না মানবিক করিডোর যেটা বলেছে, সেই ক্ষেত্রে কি ডক্টর ইউনূস একটু আরো বেশি চাপে পড়লেন এরকম কিছু? না, যদি তারা তো আমেরিকা তো চেয়েছিল বাংলাদেশের মধ্যে দিয়ে যে করিডর, কিন্তু সেই করিডরটা নিয়ে তো প্রচুর আপত্তি ওঠার পর ব্যাপারটা ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি এখন এটা জানি না, এটা আমেরিকার খুব বক্ষেত্রে বলা হয়, তাকে বিখ্যাত তাদের বার্মা অ্যাক্ট, বার্মা আইন। যে বার্মা আইন হচ্ছে মায়ানমারকে লক্ষ্য করে, এবং মায়ানমারের সহায়তা ত্রাণ যেতে পারে প্রথমে, পরবর্তীকালে যে অন্য কিছু যাবে না, সামরিক কোন অস্ত্র ভান্ডার, সেটা বলা খুব মুশকিল আছে, যেতে পারে। এখন ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে আমেরিকা, সেই চুক্তির একটা বড় একটা অংশ আছে কিন্তু যে আমেরিকার নিরাপত্তার স্বার্থ কিন্তু দেখতে হবে। এটা নিয়ে ভারতীয় কিছু বিতর্ক চলছে, আমার ধারণা সেটা বাংলাদেশের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতে পারে আর কি। ফলে এটা যদি ভারত একমত হয়ে থাকে, এটা নিঃসন্দেহে বলতে হবে যে আমেরিকার সঙ্গে ভারতের নৈকট্য অনেক বেশি বাড়ছে। ফলে ভারতের স্বার্থের বিষয়টা নিঃসন্দেহে এটা আমেরিকাকে বলবে। সেই স্বার্থের মধ্যে বড় স্বার্থ হচ্ছে নিকটতম প্রতিবেশী রাষ্ট্রে একটা নিরুপদ্রবে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে, সাহিত্য থাকে, সেটা নিয়ে আমেরিকা মদত করে। এবং আমার এবং ভারত সরকার বর্তমানে মোদী সরকার যেভাবে মানে কট্টর ভাবে সব এই চুক্তির পক্ষে, চুক্তিকে কোনোভাবেই মানে পিছিয়ে আসবে না এমন দেখছি না। ফলে সেক্ষেত্রে ভারতের বহু রাজনৈতিক আন্তর্জাতিক স্বার্থ আমেরিকাকেও দেখতে হবে। এটা পারস্পরিক, তো একটা চুক্তি হলে তো পারস্পরিক দেওয়া নেওয়া বিনিময় হয়ে থাকে, একতরফাতে হয় না। আপনাদের ওখানে যেমন ধারণা ছিল ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছিল কি সব একতরফা, একটা ভুল ভ্রান্তি ধারণা, কারণ অনেকে চুক্তিগুলো পড়েননি, জানেন না, পড়াশোনাও করেন না, না পড়ে মন্তব্য করেন, অথবা হোয়াটসঅ্যাপ করে মন্তব্য করেন। ফলে সেই জন্য আমার মনে হচ্ছে আমরা তো চুক্তিগুলো পড়ে দেখেছি, পড়ছি, মানে আমেরিকার সঙ্গে যে যৌথ বিবৃতি যেটা জারি হয়েছে সেটা দেখছি, ট্রেড এগ্রিমেন্ট বলে যেটা হয়েছে এটাকে বলা হচ্ছে ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু স্থায়ী চুক্তি নয়, স্থায়ী চুক্তি তখনই হবে সম্ভবত মার্চ মাসে। তাতে কিন্তু আমেরিকার স্বার্থ, ভারতের স্বার্থের একটা অভিন্ন স্বার্থ থাকবে, এবং সেটা নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ। সেক্ষেত্রে বাংলাদেশ এই চৌহদ্দির মধ্যে আসতেই পারে, এই পরিমণ্ডলের মধ্যে আসা অস্বাভাবিক নয়। দাদা আমাদের আলোচনার বিষয় ছিল মৃত্যু পতাকায় কান্না, আমেরিকা ভারত একাট্টা, বিদায় ইউনূস, আওয়ামী লীগ কি আসছে কিনা। আমি একজন দর্শকের একটা কমেন্ট জানাই আপনাকে, তারেক রহমান চায় আওয়ামী লীগ আবার ফিরে আসুক, পর্দায় দেখতে পাচ্ছেন। আমি জানতে চাই যে এই ইলেকশনের পরে আওয়ামী লীগের যে দীর্ঘমেয়াদী, আওয়ামী লীগ 5 আগস্ট মনে হতো 20 বছরের জন্য বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগের নাম নেবে না, সেই অবস্থা কি কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে? আপনি কি মনে করেন, কি খোঁজ পাচ্ছেন, সবশেষ কি সিচুয়েশন? দেখুন, আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ সময়ের অপেক্ষা, নিশ্চিতভাবে ফিরবে। তারেক রহমান তো নিজে বলেছেন যে জয় ও পুতুল চাইলে তারা রাজনীতি করতে পারেন। ফলে তাদের সম্পর্কে তিনি তো কোনো বিরূপ মন্তব্য করেননি, শেখ হাসিনা সম্পর্কে তার কোনো মন্তব্য করেননি, কিন্তু জয় পুতুল নিয়ে তিনি বলেছেন। এবং দ্বিতীয়ত তিনি এও বলেছেন যে তিনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাসী নন, কারণ না ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এলে, ক্ষমতা এলে তারা নিষিদ্ধ করতে পারে। সেই জন্য সেই উদাহরণটা তিনি, নজিরটা রেখে যেতে চান না যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে। আওয়ামী লীগের যদি অপরাধ যেগুলো আছে বলে মনে করেন সেগুলোর বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, এবং বিচারে যদি সাব্যস্ত হয় তাহলে সেটা নিশ্চয়ই সেটা শাস্তি পেতে হবে। ফলে আমার মনে হচ্ছে যেহেতু এটা বিপুল জামায়াতের একটা থ্রেট,
রয়েছে। কারণ জামায়াতের কাছে, আমি আগেও বলেছি আবার বলছি, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ জামায়াতের কাছে স্বর্গরাজ্য, বা বলতে পারেন যে একটা এই ধরনের সুবর্ণ সুযোগ ক্ষমতায় আসার জীবনে জামায়াত কোনোদিন পাবে কিনা সন্দেহ আছে। অনেকটা নাও আর নেভার, মানে এবার নয়তো কোনোদিনই নয়।